জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। ছাত্র শিবিরের এত টাকা কোথা থেকে আসে, যে ব্যাখ্যা দিলেন জাবি ছাত্র শিবিরের সেক্রেটারি। যেভাবে পারবেন সোজা গুলি করবেন, সবগুলোকে অ্যারেস্ট করতে বলেছি রাত্রে। শেখ হাসিনার গোপন অডিও ফাঁস। প্রিয় দর্শক, পুরো রিপোর্টটি উপস্থাপন করছি, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। কেরানীগঞ্জে অন্তঃসত্ত্বা নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ এবং ধর্ষকদের দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি চায় জামায়াত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ছাত্র শিবিরের এত টাকা কোথা থেকে আসে, যে ব্যাখ্যা দিলেন জাবি ছাত্র শিবিরের সেক্রেটারি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এত টাকা কোথা থেকে আসে, এমন প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন তোলেন তিনি। ছাত্রদল সাধারণ সম্পাদকের এই মন্তব্যের পর সন্ধ্যায় শিবিরের টাকার উৎস সম্পর্কে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সেক্রেটারি মোহাম্মদ রিয়াজুল ইসলাম। তিনি তার ফেসবুক আইডিতে এক পোস্টে লেখেন, আমাদের আয়ের উৎসগুলো আমাদের সংবিধানে সুস্পষ্ট করে বলা আছে। তিনি বলেছেন, শিবির কর্মীরা তাদের টিউশন করা জমানো টাকা ছাত্র কল্যাণ ফান্ডে দান করে। আমাদের মায়েরা তাদের গলার হার আমাদের বিশ্বাস করে দিয়ে দেয়। তিনি তার পোস্টে লেখেন, অর্থব্যবস্থা বাইতুল মাল ধারা ৩৬, সংগঠনের প্রত্যেক স্তরে বাইতুল মাল থাকবে। কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের দান, সংগঠন প্রকাশনীর মুনাফা এবং শরীয়ত অনুমোদিত অন্য খাতসমূহ থেকে প্রাপ্ত অর্থই হবে বাইতুল মালের আয়ের উৎস। আমাদের কর্মীরা তাদের টিউশন করা জমানো টাকা ছাত্র কল্যাণ ফান্ডে দান করে। আমাদের মায়েরা তাদের গলার হার আমাদের বিশ্বাস করে দিয়ে দেয়। আমাদের বোনেরা রান্নার মুষ্টি চাল জমা করে আমাদের দিয়ে দেয়। তিনি সেই পোস্টে আরও লেখেন, আমাদের ভাইয়েরা তাদের বেতনের কষ্ট করা টাকা কোনো প্রকার চিন্তা ভাবনা ছাড়াই আমাদের দিয়ে দেয়। আমাদের সকল সাবেক ভাইয়েরা আমাদের টাকা দেয়, বিপদের দিনে আমাদের আশ্রয় দেয়। আমাদের কোনো ব্যক্তিগত আয় নেই, কোনো ব্যক্তিগত ব্যয় নেই। আমাদের যা আয় যা ব্যয় সব সংগঠনের জন্য নিবেদিত। যারা আমাদের নিয়ে প্রশ্ন করেন তাদের অনুরোধ করব, বুকে হাত রেখে আল্লাহকে সাক্ষী রেখে বলবেন, আপনার দলের টাকা কোথা থেকে আসে। এর আগে কেন্দ্রীয় ছাত্রদলের এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, ছাত্র শিবিরের সেক্রেটারিকে বলতে শুনেছি তারা প্রতিদিন গণ ইফতার কর্মসূচিতে ৩ লাখ টাকা ব্যয় করছেন। আমাদের প্রশ্ন হচ্ছে, তারা এত টাকা কিভাবে উপার্জন করেছেন, তাদের আয়ের উৎস কী? একটি সাধারণ ছাত্র সংগঠন মাসে ৯০ লাখ টাকা কোথায় পাচ্ছে? এই তথ্য আমরা গণমাধ্যমের মাধ্যমে শিবিরের কাছে জানতে চাই। সূত্র যুগান্তর। যেভাবে পারবেন সোজা গুলি করবেন, সবগুলোকে অ্যারেস্ট করতে বলেছি রাত্রে। শেখ হাসিনার গোপন অডিও ফাঁস। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ক্ষমতা ছাড়ার আগে ওই আন্দোলন দমাতে নানাভাবে চেষ্টা করেছেন তিনি। শেখ হাসিনার দেশ ছাড়ার পর একে একে বেরিয়ে আসছে তার আন্দোলন দমানোর নানা অপতৎপরতার চাঞ্চল্যকর তথ্য। তিনি শেষ পর্যন্ত আন্দোলনকারীদের উপর বল প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন, এমনকি গুলি করার নির্দেশনাও দেন তিনি। জুলাই আন্দোলনে অংশ নেওয়া ছাত্র জনতাকে দমনে হেলিকপ্টার থেকে সরাসরি গুলির নির্দেশ দিয়েছিলেন ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও ক্লিপে গোয়েন্দা সংস্থার একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে নির্দেশনা দেওয়ার কথোপকথন ছড়িয়ে পড়লে বিষয়টি সামনে আসে। এ ঘটনায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনার প্রতি ব্যাপক ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে সাধারণ মানুষকে। প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ তার ভেরিফাইড ফেসবুক আইডিতে ভাইরাল অডিও ক্লিপটি শেয়ার করেন। এতে লেখা ছিল, ১৯ জুলাই গোয়েন্দা সংস্থার একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে আন্দোলন দমাতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা। সূত্র গার্ডিয়ান কাউন্সিল। কথোপকথনে শেখ হাসিনা গোয়েন্দা কর্মকর্তাকে হেলিকপ্টার থেকে
গুলি ছোড়ার কথা বলেছেন এমনটি স্পষ্টভাবে শোনা যাচ্ছে। কেরানীগঞ্জে অন্তঃসত্ত্বা নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও ঋষিপাড়া এলাকায় অন্তঃসত্ত্বা এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। তারা হলেন আশরাফ ইসলাম সিয়াম ও জিৎ সরকার। পুলিশ জানায়, ওই নারী গতকাল শনিবার বিকেলের দিকে স্বামীর সাথে অভিমান করে চাঁদপুর থেকে ঢাকায় আসে। এক পর্যায়ে প্রস্তখোলা আসার পর তাকে থাকা খাওয়ার ব্যবস্থা করার আশ্বাস দিয়ে পানগাঁও এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তাকে পালাক্রমে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। পরে তার আত্মচিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে এসে 2 জনকে আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ আরও জানায়, এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। অপর 2 আসামিকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগী নারীর পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চলছে। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার জাজিরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন মিয়া। ধর্ষকদের দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি চায় জামায়াত। দেশের চলমান পরিস্থিতিতে নারী ও শিশু নিরাপত্তা নিয়ে উদ্বেগ গোটা নাগরিক সমাজ। এরই মাঝে মাগুরায় 8 বছরের শিশুকন্যা ধর্ষণের ঘটনা নারীর নিরাপত্তাকে আবারও প্রশ্নের মুখে ফেলেছে। এবার মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুটিকে নিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির জানালেন দলের অবস্থান। রোববার সকাল 9টা 57 সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একটি পোস্ট দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। পোস্টে তিনি বলেন, মাগুরার সেই 8 বছরের মেয়ে শিশুর ধর্ষক ও ধর্ষণের সহযোগিতাকারীদের অপরাধ এক ও অভিন্ন। এদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত চাই। তিনি বলেন, এরকম ধর্ষক নামের আরও যত নিকৃষ্ট প্রাণী আছে, যে যেখানেই থাকুক, তাদেরকে পাকড়াও করে দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। পোস্টে ধর্ষকদের ঘৃণা ও সামাজিকভাবে বয়কটের আহ্বান জানান এই জামায়াত নেতা। তিনি বলেন, ইমাম, খতিব ও ধর্মীয় ব্যক্তিসহ সমাজের সচেতন নাগরিকদের ধর্ষকদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য এগিয়ে আসার আহ্বান জানাই।